আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের ১ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত, টিমটিম করে জ্বলছে মোমবাতিগুলো, পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেটের পোড়াচ্ছে জিয়ান রেজা চৌধুরী। সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স ২৮-এর কোটায় হলেও দেখতে ২৫ বছরের যুবক। লম্বা চওড়া শরীর, উজ্জ্বল বর্ণের গায়ের রং, ধূসর রাঙা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসল। সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া নয়নার চোখে মুখে ছাড়ল। মোবাইলের টর্চ অন করে বলে, বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয় তা জানো না? নয়না চুপ করে আছে। শরীরের অসহ্য ব্যথা, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। বয়স কত তোমার? নাম কি? নয়না তবুও চুপ করে আছে। চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বোবা নাকি? কি জিজ্ঞেস করছি, উত্তর দাও। নয়না তবুও মুখ থেকে কথা বের করল না। জিয়ান নয়নার বাহু ধরে বলে, নাম জিজ্ঞেস করছি তো উত্তর দাও। নয়না কাপা কাপা কণ্ঠে বলল, সুনয়না। তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? আমি জানি না। আমাকে বিয়ে কেন করলে? কবুল কেন বললে? তোমাকে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্যে বিয়ে করিনি। ভালো না বাসি। আমি প্রাপ্তবয়স্ক পুরুষ। আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসাবে তোমাকে পূরণ করতে হবে। কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই, বলেই নয়নাকে আবার কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারবো না। অনেক ব্লাড আসছে, আমার শরীরও ব্যথা হচ্ছে। প্লিজ ছেড়ে দিন, আর ব্যথা দেবেন না ভাইয়া। বয়স কত? ছেড়ে দিন আমাকে, আমি সত্যি বলছি আমি মরে যাব। জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করল। নয়না আরও ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সা চেহারাটা লাল হয়ে আছে, চোখে লেপ্টে আছে কাজল, ঠোঁট জোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা হওয়া উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল, এখনও ব্লাড আসছে? নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো। নয়না উঠতে যেয়ে হোঁচট খেয়ে পড়ল। জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো। নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল। জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো। বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাসজ্জ্বল মুখখানা! কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে? আসলেই কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুনকো? এর মধ্যেই শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। আমি কি তোমার চাকর? আমাকে কেন বলছো? নয়না জিয়ানের ভয়ে আরও ২ কদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায়। ফর্সা কাঁধে লাল তিলটা জলজল করছে। জিয়ান রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাদের পরিয়ে দিতে হবে? নয়না চাদর শক্ত করে বলে, আমার ড্রেস তো বাসায়, তাহলে তুমি এখানে কেন এসেছ? নয়না কিছু বলবে তার আগেই জিয়ান নয়নার দিকে একটা টি-শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কাল এক ব্যবস্থা করব। কিন্তু প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। বলো, পিরিয়ড। প্রথমবার তো, তাই ব্লাড বের হয়েছে, এখন আর বের হবে না। চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি-শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল। ৬ ফুট লম্বা চওড়া বডির টি-শার্টের ভেতর নয়না ছানাপোনা। জিন্সটাও পরে ২ হাতে ধরে আবার রুমে আসলো। জিয়ান নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে, বাঁ পাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন, বেডসাইড সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন। ধমকের সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছো? তা মরেছেটাকে? এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মরেছে? মাহফুজা, কতবার বলেছি, মেয়ের জন্মই হয় পরের ঘরের জন্য, আজ না হয় কাল পাঠাতেই হতো। তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করছি, আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়।
সব সময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য। কিন্তু শেষ হবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখত না। বাহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে। বলি কেন বলছো? মেয়ে আমার ভালো থাকবে। তা তো থাকবেই। এখনও এসএসসি গণ্ডি পেরোতে পারল না, সেই মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছে মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচড় লাগলে আমি কাউকে ছাড়ব না। জেলের ভাত খাওয়াবো সবাইকে। ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করেই বসলেন। নাজিম সাহেবকে কল করলেন। নাজিম সাহেব ভ্রু কুঁচকে কলটা রিসিভ করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা তো আমাদের বোঝা দায়। যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্টে আসুন। আমার মেয়েটা নাবালিকা, এখনও তার 18 বছর হতে 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কল কেটে দিয়ে বলে, নাইস জোকস। একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা? মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও, ছেলেকে আটকাও। রাগের বশে মেয়েটার সাথে কি না কি করে ফেলবেন। তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা। কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না, না করবেই। কি হলো রেজাল্ট? মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল। শেষে কি হলো? তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। এই সবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম, সবাই ওর ওপর চাপিয়ে দিল সব। সকালের আলো রুম ঝুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসল জিয়ান। আড়মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডের রক্ত লেগে আছে। নাকমুখ কুঁচকে উঠে পড়ল। ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগল, এই মেয়ে উঠো। কি হলো, উঠছো না কেন? আম্মু, আমার পিরিয়ড চলছে, ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকল না নয়নাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসার কারো সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে। ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। ধুর, আজ কি মান সম্মান এভাবেই যাবে? আপনার কিছু লাগবে? জি, 1 প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে, স্যার, নতুন বিয়ে করেছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে হো স্যার, এসব তো কমন ব্যাপার, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। আপনাকে কত টাকা দিব? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বলেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। বয়স কম? তাহলে বিয়ে দিলে কেন? বাসায় সাজিয়ে রেখে দিত। যে মেয়েকে বিয়ে দিয়েছে সে মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না। বিয়ে যেহেতু হয়েছে, বউ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না। কয়েকটা দিন সময় দাও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি, তবে দুঃখিত, তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলসজ্জা সেরে ফেলেছে। কথা শেষ করার আগেই জিয়ানের গালে ঠাস করে একটা চড় পড়ল। জিয়ান রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব। তুমি কি মানুষ আছো? মানুষের তো বোধ বুদ্ধি থাকে। নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে। কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছো, সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী, নিজের অর্ধেক অংশ ও তোমার, তাই সেভাবেই ট্রিট করবে। বাবা মায়ের সামনে কথা বলার ম্যানার্সটুকু হারিয়ে ফেলেছ। তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, প্রেম করতে না। করেছো প্রেম, 1000 বার মানা করেছি, এই মেয়ের সাথে তোমার যায় না। তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি। কি লাভ হলো? সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই। বউ ছাড়া তুমি ফিরবে কেন? তো বউ যখন নিয়ে এসেছো, তার যত্ন করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটা কে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দিবে। জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো। দোতলার সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার বসটা পা দিয়ে ফেলে ভেঙে ফেলল।
ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়ল। ভেজা চুল থেকে টপটপ করে পানি ঝরছে। পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ের উপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বুকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে, শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়েল করা সহজ নয়। তা বয়স কম হলেও পুরুষকে আকৃষ্ট করতে হয়, সেটা ভালোই শিখেছ। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে প্যাঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকু নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়। এইটুকু বলেই ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না, কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয়। নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয়। হামারা রুম হামারা মার্জি। অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি। মুখ ফসকে কথাটা বের হয়ে গেল। সাথে সাথে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। মুখের ভেতর কেমন ধুকপুক করছে। নয়না শাড়ি দুহাতে ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না দুকদম পিছিয়ে গেল। জিয়ান দুকদম এগিয়ে আসলো। ভীত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন, কি করছেন? জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়না চোখ বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। ভেঙে ভেঙে বলল, প্লিজ ছাড়ুন। অসভ্যতা করা এখনও বাকি বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলে, উফ, বড্ড আদুরে তুমি। বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি। এত কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কয়দিন টিকে। নয়নার বন্ধ চোখের কার্নিশ বিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর, ফিরেও তাকায় না। বলেই ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয়। বলে, আগামীকাল রিসেপশনের পরে তোমার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। হঠাৎ করে এমন হওয়ায় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল। জিয়ান এক পলক দেখে চোখ সরিয়ে নিয়ে বলে, টেবিলের উপরে প্যাড রাখা আছে, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়না শাড়ি পেঁচাতে লাগল। না, কোনোভাবেই আগা মাথা মেলাতে পারছে না। ধুর, এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পরা হবে না। কিন্তু আমি পরব কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। গালে হাত দিয়ে কতক্ষণ ভাবল, তারপর নিজের খুরাফাতি বুদ্ধি কাজে লাগিয়ে পরার মতো ড্রেস বানিয়ে নিল। প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো। প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক। চকলেট দেখে বেশ অবাক হলো নয়না। মনে মনে বলে, লোকটা কি এই আধো বুড়া বয়সে চকলেট খায়? এমন রসকসীন মানুষ চকলেট কি করে খেতে পারে? চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করল। জিয়ান চলে যেতে মিতা বেগম বললেন, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? একদম চুপ থাকো, এসব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছ ছেলেটাকে। বয়স বাবা মায়ের সামনে আবার বয়স কি? অন্যায় দেখলেই কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসেপশন, সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গেছে বলে আরেক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছি। চৌধুরী পরিবার হাতছাড়া তো করা যায় না, ডার্টি গেম খেলেছে। দোষ তো তোমার ছেলেরও আছে, সেটাও তোমার ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে, তখন তুমি বললে দয়া করে ভরা আসরে সিন ক্রিয়েট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুগের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চলবে তো বন্ধুরা, গল্পের প্রথম পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই আপনারা পরবর্তী পার্টও দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী গল্পগুলা এই চ্যানেলে পাবেন। তো সবাইকে ধন্যবাদ।